আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? Am I clear? ওকে, আমি খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এই বই দুটা ক্লাস 9-10-এর 9-10-এর হচ্ছে বই দুটা, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম। দীর্ঘদিন আমার রুমে ছিল, তো আমি পড়তাম আগে। তো পড়ার পর কখনো ক্লাস নেই নাই আর কি, অনলাইনে। আমি ক্লাস 10-এর। তো সবসময় আমার মনে হতো যে ইন্টারমিডিয়েটে যে সিলেবাসটা আছে, তো ওই সিলেবাসে যা যা আছে সবগুলো এটার মধ্যে দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু প্রবলেম হয়ে গেল কোন জায়গা, কয়েকটা করে লাইন দেওয়া আছে। বাট একটা মজার জিনিস হলো, যা দেওয়া আছে সবগুলো কি সুন্দর করে বলা আছে, সহজ ভাষায়। তো বইটা পড়তে আসলে খুব কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়, যে আমরা রোড ম্যাপ বুঝতে পারি না। যেমন এই চ্যাপ্টারের কথা বলি আমি তোমাদের। তোমাকে যদি বলা হয় যে বলো তো, আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি, এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যায়? তখন তুমি কিন্তু বলবা যে এটা বায়ুমণ্ডলে চলে যায়, বায়ুমণ্ডল থেকে কে নেয়? এটা উদ্ভিদ নেয়, তাই তো? এরপর যদি আমরা জিজ্ঞেস করি উদ্ভিদ এইটা নিয়ে কি করে, উদ্ভিদ এইটা নিয়ে তার শর্করা উৎপন্ন করে। এখন প্রবলেম হয়ে গেল যে কার্বন ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন করলো? শর্করা। কিন্তু উদ্ভিদ আমাদের কি দিল? অক্সিজেন। এই অক্সিজেনটা কোত্থেকে আসে? তো অক্সিজেনের উৎস কি? আমরা কিন্তু কেউ জানি না। অক্সিজেনের উৎস হচ্ছে মাটিতে থাকা পানি, তাই না? ওই পানি থেকে অক্সিজেনটা চলে আসে। এখন যদি আমি তোমাদের বলি এই যে পুরা ব্যাপারটা একটার পর একটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তুমি যদি রোড ম্যাপটা দেখতে পাও, তাহলে তোমার জন্য পড়াটা কঠিন কিছু না, খুব সহজ। তো আজকে আমি শুরু করবো এটিপি থেকে, শেষ করবো ইনশাল্লাহ সালোক সংশ্লেষণে। তোমরা আমাকে বলবা আমার কথা বোঝা যায় কিনা, আমার অ্যাকসেন্ট বোঝা যায় কিনা, দ্রুত। ওকে, যেহেতু বুঝতে পারছো, আমি শুরু করি একেবারে ফার্স্ট টপিক থেকে। পড়ানোর সময় আমি বলে দিব কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 1, 2 নম্বর হচ্ছে কিভাবে প্রশ্ন হতে পারে। 3 নম্বর হচ্ছে আমি তোমাদের কখনোই মুখস্থ করাবো না, আমি জাস্ট দেখাই দিব, তারপর তোমরা পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো শুরু করি আমরা। এই যে এই চ্যাপ্টারটা আছে, জীবনী শক্তি। তো এই চ্যাপ্টারটা আমরা কেন আলোচনা করি? কারণ এই চ্যাপ্টারে যত আলোচনা আছে, দিন শেষে আমরা যে জিনিসটা উৎপন্ন করি তার নাম হলো এটিপি। পুরো চ্যাপ্টার আলোচনা করি, পুরো চ্যাপ্টারে যত ঘটনা দুর্ঘটনা আছে, একটাই টার্গেট, এটিপি উৎপন্ন করতে হবে। এটিপি কি? এটিপি হলো শক্তি। এই শক্তিটা ব্যবহার করে কে? ব্যবহার করে আমাদের সব কোষ, আমাদের শরীরের সব কোষ এই শক্তিটা ব্যবহার করে। ওকে, যেমন ধরো পেশি কোষ। আমাদের যে পেশি আছে, এ কীভাবে এটিপিটা ব্যবহার করছে, কেন করছে? প্রিয় স্টুডেন্ট, তুমি যদি একে শক্তি না দাও, এ সবসময় এরকম থলথলে অবস্থায় থাকবে। বাট তুমি যদি একে কখনো শক্তি দাও, সাথে সাথে সে কী করবে? কন্ট্রাক্ট করবে, সংকোচন হবে। দেখো তোমার কিন্তু কাজ হয়ে গেল। তাহলে আমাকে এবার বলো তো, পেশিকে শক্তি না দিলে পেশি কী অবস্থায় থাকে? থলথলে বা শিথিল অবস্থায় থাকে। পেশিকে যদি আমি শক্তি দিই, পেশি কী করবে? কন্ট্রাক্ট বা সংকোচন হবে। তাহলে শক্তি দিলাম, সংকোচন হলো। তাহলে সংকোচনটাই কাজ, পেশির প্রসারণ কোনো কাজ নয়। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো তো, শক্তি যখন আমরা দেই পেশিকোষকে, পেশিকোষ কি করে? সংকোচন করে। ফলে আমাদের কাজ ডান হয়ে গেল, রাইট? ডান। তাহলে আমি কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারি, বলো তো পেশিকোষ এটিপি ব্যবহার করে বা শক্তি ব্যবহার করে প্রসারিত হয়। সবাই এই জায়গায় ভুল করবে, যারা জানে না তারা ভুল করবে। ওকে, ভেরি গুড। তাহলে এবার আমরা আসি যে আর কোথায় ব্যবহৃত হতে পারে। সব জায়গায় ব্যবহার হয়, আমি জাস্ট 2টা জায়গা দেখাবো। একটা দেখিয়েছি, এটা তোমার মুখ, এটা তোমার অন্ননালী, পাকস্থলী। এই দেখো, এগুলো তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত। ওকে, তো তুমি খাবারটা এই পাশে খাচ্ছ, খাবারটা এখানে আসতেছে, গুঁড়া গুঁড়া হয়ে গেল, দেখো ছোট 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 হয়ে গেল, তাই না? তো এই যে ছোট ছোট
টুকরাগুলোকে বলা হয় পুষ্টি। এই পুষ্টিগুলো তোমার সারা শরীরের সব কোষে নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, রাস্তার নাম কি? রক্তনালী। এই যে রক্তনালী। তাহলে কি করতে হবে? এই যে আমাদের পুষ্টিগুলোকে রক্তনালীতে পৌঁছাতে হবে। প্রিয় স্টুডেন্ট, এই যে দেয়ালটা ভেদ করে সে রক্তনালীতে যাবে, এই দেয়ালটা ভেদ করার জন্য কি করতে হয়? পুষ্টিটা দেয়ালে একটা গেট আছে, গেটে এরকম করে ধরে, আমরা এটিপি বা শক্তিটা ব্যবহার করে ধাক্কা দিই। ধাক্কা দিলে কি হয়? পুষ্টিটা এখান থেকে এই জায়গায় যেতে পারে। তাহলে বলো তো, পুষ্টিকে যদি আমরা রক্তনালীতে পাঠাই, সারা শরীরে যাবে পুষ্টিগুলো। তাহলে পরিপাক নালী থেকে রক্তনালীতে আমি যে পুষ্টিগুলো নিয়ে গেলাম, এটাকে বলা হয় শোষণ। কি বলা হয়? শোষণ। তাহলে শোষণে কি লাগছে? এটিপি লাগছে। এটিপি ছাড়া কখনোই তুমি এটাকে এখান থেকে নিয়ে যেতে পারবো না। তাহলে দুইটা জায়গা আমি দেখিয়ে দিয়েছি। এই যে আমি হাসতেছি, দেখো আমার এই যে এখানকার পেশিগুলো শক্ত হয়ে গেছে, তার মানে সংকোচন হয়েছে। পেশি সংকোচন কি কাজ? তাহলে হাসির সময় আমার কি হচ্ছে? এটিপি লাগছে। তোমরা মনে হয় জানো না, পৃথিবীতে সব থেকে বেশি এটিপি লাগে হাসতে। কখন লাগে? হাসতে। কারণ যখন আমরা হাসি তখন আমাদের সব পেশি কাজ করে, সারা শরীরের পেশি কাজ করে। ক্লিয়ার? ডান। আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? রাত এটিপি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ওকে, লুক, এটিপির বাংলা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। ওকে, আমি একটু ইংলিশে লিখি এটা। অ্যাডেনোসিন ট্রাই ফসফেট। প্রিয় স্টুডেন্ট দেখো, এতে হলো অ্যাডেনোসিন, টিতে হলো ট্রাই, পিতে হলো ফসফেট। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এখন ঘটনা হচ্ছে হোয়াট ইজ অ্যাডেনোসিন। ট্রাই ফসফেট মানে বোঝাচ্ছে তিনটি ফসফেট। হোয়াট ইজ অ্যাডিনোসিন? তো আমরা কিন্তু সবসময় অ্যাডিনিন আর অ্যাডিনোসিনকে গুলিয়ে ফেলি। অ্যাডিনিন এবং অ্যাডিনোসিনের পার্থক্য আমি তোমাদের দেখাবো। অ্যাডেনিন ভার্সাস অ্যাডিনোসিন। ওকে, রাতের দিকে দেখো, অ্যাডেনো এইটা মানে হলো অ্যাডেনিন। ওকে, এই যে দেখো ও এস ই আছে, এটা মানে হলো যখনই দেখবা ও এস ই আছে বা ও এস আছে, ওজ আছে, ওজ মানে হলো শর্করা। ওজ মানে কি? শর্করা। তাহলে আমাকে বলো তো, অ্যাডিনোসিন শব্দটা দেখে আমরা কি বুঝি? অ্যাডিনোসিন কি বোঝায়? অ্যাডিনো একটা পার্ট আছে মানে হলো অ্যাডেনিন, অ্যাডেনাইন। আর এই যে ওজ আছে, ওজ মানে হলো শর্করা। এখন কথা হচ্ছে যে আইএনটা কোত্থেকে আসলো? প্রিয় স্টুডেন্ট, ওজ বা শর্করাটাকে জাস্ট মাঝখানে আমরা ঢোকাই দিচ্ছি। দেখো ADNIN, অ্যাডেনাইন আছে, জাস্ট মাঝখানে ওজ ঢুকে পড়ছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? এখানে দুইটা জিনিস আছে। ওকে, ভেরি গুড। এবার আমরা চলে আসি, একটু ধীরে ধীরে আগাই। হোয়াট ইজ অ্যাডেনিন? অ্যাডেনিন মানে হলো এরকম একটা যৌগ, রাসায়নিক পদার্থ। বলো তো এখানে কয়টা কার্বন আছে? এনি আইডিয়া? এটা একটা রিং স্ট্রাকচার, বলয় 2 3 4 5 6। কার্বনের কথা নয়, আসলে 6টা মেম্বার আছে বা 6টা সদস্য আছে। ওকে প্রিয় স্টুডেন্ট, এখানেই শেষ নয় কিন্তু। এবার আমরা দেবো 5টা। এই যে এটা একটা 1, এটা নিজে একটা 1। ওকে, 2 3 4 5। তাহলে বলো তো অ্যাডেনিন কেমন? এইরকম দেখতে একটা রাসায়নিক পদার্থ। ওকে প্রিয় স্টুডেন্ট, এই যে যৌগটা দেখছো, এই যৌগটাতে নাইট্রোজেন থাকে। 1 কি থাকে? নাইট্রোজেন থাকে। এই মেম্বারগুলোতে নাইট্রোজেন আছে। 2 নাম্বার হচ্ছে এখানে ক্ষারীয় মূলক আছে। কি আছে? ক্ষারীয় মূলক আছে। যেমন COOH মানে হলো অ্যাসিড মূলক, OH মানে হচ্ছে
অ্যালকোহলমূলক, তাহলে ক্ষারীয়মূলক, অ্যামিনমূলক থাকতে পারে এখানে। ওকে, তাহলে এবার আমাকে বলো তো এই জিনিসটা কিসের ছবি? সবাই বলো যারা ভিডিও দেখছো, কিসের ছবি? এটা হলো অ্যাডেনিনের ছবি। অ্যাডেনিনে কয়টা বলয় আছে? 2টা। অ্যাডেনিনের বলয়গুলোতে কোন সদস্যটা আছে স্পেশাল? নাইট্রোজেন আছে। আর অ্যাডেনিন কি অ্যাসিড না ক্ষার? ক্ষার। এই জন্যই কিন্তু বলা হয় অ্যাডেনিন একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় যৌগ। ওকে প্রিয় স্টুডেন্ট, এই পর্যন্ত তো বুঝতে পারছো, শেষ। এবার চলে আসি শর্করা। আমরা যে গ্লুকোজ খাই না, গ্লুকোজ কিন্তু এরকম 6 মেম্বার বিশিষ্ট একটা যৌগ। কিন্তু তুমি যদি এর সাথে যুক্ত করতে চাও, গ্লুকোজকে যুক্ত করতে পারবো না। গ্লুকোজ ওজ আছে না, তাহলে এটি একটি শর্করা। কি? এটি একটি শর্করা, ওজ আছে। তাহলে গ্লুকোজ আমরা যেটা খাই এটা একটা শর্করা। তাহলে এরকম আরও অনেক শর্করা আছে। এটা 6 সদস্যের একটা যৌগ, 5 সদস্যের একটা যৌগ আছে এরকম। 1 2 3 4 5। এটা কয় সদস্য? 6। এটা কত? 5। এটার নাম কি? এটার নাম হলো রাইবোজ। দেখো তো এখানে ওজ আছে কি না? আছে। এবার তুমি যদি পেছন থেকে উপরে যাও, অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন মানে হলো অ্যাডেনিন আছে আর ওজ আছে। ওজ মানে হলো শর্করা, এই যে শর্করা শেষে ওজ থাকে। তাহলে অ্যাডিনোসিন মানে হচ্ছে অ্যাডেনিন এবং শর্করার মিশ্র একটা যৌগ। ওকে, এই যে অ্যাডেনিনের ছবি আমরা দেখেছি, এটি একটি নাইট্রোজেন ঘটিত যৌগ, এটি ক্ষারীয় যৌগ। ওকে, এই জন্য এটাকে বলে নাইট্রোজেন ক্ষার। কি বলা হয়? নাইট্রোজেন ক্ষারক। ক্ষারকের ইংলিশ হচ্ছে বেজ। বইয়ের মধ্যে লেখা আছে নাইট্রোজেন বেজ। বুঝতে পারছো সবাই এটা? ওকে, ভেরি গুড। আর যে শর্করা পার্টটা আছে, শর্করা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ। ওকে, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসি আমরা ট্রাইফসফেটে। প্রিয় স্টুডেন্ট, এইটা তোমার পি দিয়ে ফসফরাস মনে হচ্ছে, বাট এটা ফসফরাস না। এটা কি? ফসফরিক অ্যাসিড মূলক। তাহলে 3টা ফসফরিক অ্যাসিডের মূলক একসাথে থাকে এখানে, এরা এবং সাথে এডিনোসিন, 3টা মিলে একটা এটিপি তৈরি করে। ওকে, তাহলে আমি এক কাজ করি, আমি এই যৌগটার সাথে ফসফরিক অ্যাসিডের 3টা মূলক যোগ করে দিচ্ছি। ঠিক আছে? এটা আসলে ও দ্বারা যুক্ত থাকে আর কি। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এখন দেখো তো পুরো জিনিসটা কি হয়ে গেল? অ্যাডেনিন, ওজ বা শর্করা, 3টা ফসফরিক অ্যাসিড মূলক। তাহলে অ্যাডেনিন এবং শর্করা মিলে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার প্রিয় স্টুডেন্ট? এটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। তোমরা আমাকে বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এরপর আমি সামনের দিকে যাব আরও কঠিন কঠিন জিনিস পড়াবো। এটা এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি বলো। ওকে, থ্যাংক ইউ। 365 জন আছো, আমি খুব খুশি হয়েছি। এসএসসির এমনিতে রেজিস্ট্রেশন কম করেছে, তো এই জন্য একটা সুবিধা হচ্ছে যে তোমরা অনলাইনে তো গিফট নিতেই পারবা। এসএসসি রেজিস্ট্রেশন কম হওয়ার কারণে তোমরা অফলাইনেও পরীক্ষাটা দিতে আসবা। ঠিক আছে? ওকে প্রিয় স্টুডেন্ট, এবার আমরা আগাই। দেখো কোথায় আমরা ছিলাম? এটা একটা এটিপি। আচ্ছা, আমি এই জিনিসটাকে ছোট করি, মিনিমাইজ করি। মিনিমাইজ কেমনে করবো দেখো। ধরা যাক এটি হলো অ্যাডিনোসিন। ওকে, এখানে নাইট্রোজেন ক্ষারক আছে,
এখানে শর্করাটা আছে, কোন শর্করা? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ আছে। ওকে, তাহলে আমি এখানে 3টা দিলাম, 1 2 3টা। প্রিয় স্টুডেন্ট, এটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেটের 3টা দশা আছে। যদি এই দুটো না থাকে কি হবে? অ্যাডিনোসিন মনোফসফেট। যদি এই দুটো থাকে, এটার নাম হলো অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে হচ্ছে 2। যদি 3টাই একসাথে থাকে তাহলে নাম হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন প্রশ্ন হলো যে আমাদের দরকার কোনটা? দরকার শেষে আমরা ছুঁড়ে ফেলি কি? ওকে, এই যে দেখো, এই 3টার মধ্যে এই জায়গাটা একটু স্টেবল। স্টেবল বলতে বোঝায় যে এরা মোটামুটি স্থায়ী। ওকে, বাট এই যে এটা হলো আনস্টেবল। এ সহজে কি হয়? হিমু হয়ে যায়। হিমু মিন্স ঘর ছাড়ার স্বভাব আছে। এই যদি ঘর ছাড়ে তাহলে রাস্তাঘাটে কিছু মানুষের সাথে দেখায়, পকেটে যে টাকা থাকে দিয়ে দেয়, চকচকে নোট, নিজের কাছে যে খাবারের ব্যবস্থা থাকে তাদেরকে সাথে করে নিয়ে খাওয়ায়। ওকে, তাহলে এই হচ্ছে দানবীর। স্টুডেন্ট দেখো, এখন তোমরা আমাকে বলো তো কমেন্ট, এটা কি ছিল? অ্যাডিনোসিন একটা ফসফেট হলে মনোফসফেট। ওকে, তাহলে আমি এক কাজ করলাম, এর সাথে আরেকটা ফসফেট এই যে এখান থেকে নিয়ে আসলাম। এখন কি হলো? অ্যাডিনোসিন ডাইফসফেট। আমি আরও একটা ফসফেট এখান থেকে নিয়ে আসলাম, যোগ করে দিলাম, ট্রাইফসফেট। ওকে, এই যে দেখো, এই যে জয়েন্টটা আছে না, এখানে বন্ধনটা আছে না, বন্ধন, এই বন্ধনটা তৈরি করতে গেলে তোমাকে শক্তি দিতে হয়। এখানে কি দিতে হয়? শক্তি। এর সাথে যুক্ত হবে না। তো তুমি করতেছো কি? একে এখানে ছিল, ঠেলে 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 দেখো এখানে এনে নিয়ে আসলা। কি করলা? এখান থেকে ঠেলে এনে নিয়ে আসলা, এই যে লাগাই দিলা। তোমাকে শক্তি প্রয়োগ করতে হলো না। এই শক্তিটা কি হারিয়ে গেল? গেল না। শক্তিটা এই যে এখানে সঞ্চিত হয়ে আছে। কোথায়? এই জায়গার মধ্যে শক্তিটা সঞ্চয় হয়ে আছে। তাহলে এই জিনিসটার নাম কি? এটিপি। ওকে, তাহলে এটা যদি তোমার কোষ হয়, এটিপিটা কি ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখে এখানে মাইটোকন্ড্রিয়া, হয়তো মাইটোকন্ড্রিয়া একটা বিক্রিয়া লাগবে, মাইটোকন্ড্রিয়া নিজেও কিন্তু শক্তি উৎপন্ন করে। এটিপি একটা বিক্রিয়া লাগবে, এটিপি এখানে গিয়ে কি বলতেছে যে আমার এই বন্ধনের মধ্যে শক্তি আছে, আপনার কি লাগবে? কিংবা ধরা যাক গোলজি বডি এখানে বসে আছে, গোলজি বডিতে কিছু একটা হইতেছে, তো এটিপি এসে গোলজি বডিকে বলতেছে আপনার কি লাগবে? আমার কাছে শক্তি আছে। ওকে, তো গোলজি বডি বলতেছে ঠিক আছে, আমার এখানে একটা বিক্রিয়া চলতেছে, তুমি আমাকে একটু শক্তি দাও। তাহলে কি হবে দেখো তো, এই যে এটিপি আসলো, এটিপি আসলে দেখো, এই যে দেখো একটা ফসফেট এখানে মুক্ত করে দিল, আর দেখো এডিপি হয়ে সে চলে গেল। টুক এটিপির মধ্যে একটা ফসফেট ছেড়ে দিল এই জায়গায়, কারণ এই যে এখানে একটা বিক্রিয়া চলতেছে। তাহলে একটা ফসফেট ছেড়ে দিলে ডাইফসফেট হয়ে সে এখন চলে যাবে, তাই তো? প্রিয় স্টুডেন্ট দেখো, এই ফসফেটটা যে যৌগটার বিক্রিয়া চলছে ওখানে গিয়ে যুক্ত হবে এবং এখানে সে শক্তিটাও দিয়ে দেবে। বুঝতে পারছো? তাহলে বলো তো এটিপি আসলে কি? শুধু ঘুরে বেড়াচ্ছে। এটা একটা পয়সা, এটা একটা টাকা, যেখানে লাগবে সে সেখানে দিয়ে দিবে। তুমি কি ভিক্ষুককে 1 কোটি টাকার একটা চেক দিতে পারবা? সে চেকের মর্ম বুঝবে না, ওর 100 টাকা দাও সে খুব খুশি, তাই না? তাহলে কাজ করতে হলে তোমাকে নগদ টাকা লাগবে, নো চেক। প্রিয় স্টুডেন্ট, এই এটিপিটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে বলে একে আমরা বলি নগদ পয়সা। যেহেতু এটা বায়োলজিক্যাল একটা ব্যাপার স্যাপার, কারণ বায়োলজি বা জীবন নিয়ে সে চলাফেরা করছে, এই জন্য এটাকে বলা হয় বায়োলজিক্যাল পয়সা বা বায়োলজিক্যাল কয়েন, তাই না? বলো তো এই কয়েনটা কেমনে ব্যবহৃত হলো? সে জাস্ট নিজের শরীর থেকে শক্তি বের করে দিল, তাই তো? তাহলে এটাকে আমরা আরও একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি? এনার্জি কয়েন। প্রবলেম আছে? নাই।
লুক আমি একটা ব্রেকে যাব, ব্রেকের আগে আমি আরেকটু বলি এখানে। রাহাত, এখানে কি ছিল ডাইফসফেট, তাই না? এখানে একটা যুক্ত হয়েছে ফসফেট। প্রিয় স্টুডেন্ট, যদি ফসফেট এখানে যুক্ত হয় ওইটাকে আমরা কি বলবো? যদি যুক্ত হয় এর নাম হলো ফসফোরাইলেশন। আমি একটু ইংলিশে লিখি, ইংলিশে লিখলে তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারবা। ফসফেট যুক্ত হওয়াকে কি বলে? ছিল ডাইফসফেট, এই যে একটা ফসফেট এসে যুক্ত হলো, যুক্ত হওয়াকে বলে ফসফোরাইলেশন। প্রিয় স্টুডেন্ট দেখো, এটার ইংলিশ হচ্ছে ফসফোরিলেশন। মনে রাখবা যেখানে শন মানে বোঝায় একটা প্রসেস বা প্রক্রিয়া। শন মানে কি? প্রসেস বা প্রক্রিয়া। লুক, এই যে দেখো ফসফোরাই বলতে বোঝাচ্ছে ফসফরিক অ্যাসিড মূলক। বলতো ফসফোরাই বলতে কি বোঝাচ্ছে? ফসফরিক অ্যাসিড মূলক, নট ফসফেট, ফসফরিক অ্যাসিড মূলক। তাহলে আমি যদি বলি ফসফোরাইলেশন কাকে বলে, তখন তুমি বলবা যে প্রক্রিয়ায় ফসফরিক অ্যাসিড মূলক যুক্ত হয়, যেখানে যুক্ত হবে সেটার নাম হলো ফসফোরাইলেশন, তাই তো? হোয়াট ইজ ফসফোরাইলেশন? শন মানে কি? প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় ফসফরিক অ্যাসিড মূলক কোথাও যুক্ত হয় তার নাম হলো ফসফোরাইলেশন। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে? ফসফরিক অ্যাসিডটা বাইরে হয়ে গেছে না? এখানে অ্যাডিনোসিন মোনো ডাই ট্রাইফসফেট আসছিল না? এই দেখো ফসফেটটা এখানে চলে আসছে শক্তিটা সহ, এখানে যে বন্ধন শক্তিটা যেটা ছিল, তাহলে একটা ফসফেট বের হয়ে গেল না? যদি চলে যায় তাহলে আমরা এটাকে কি বলবো? ডি ফসফোরাইলেশন। কি বলবো? এই যে এখানে ফসফেটটা বের হয়ে গেল, এটার নাম হলো ডি ফসফোরাইলেশন। শন মানে প্রক্রিয়া, তাহলে যে প্রক্রিয়ায় ফসফরিক অ্যাসিড মূলকটি, এই যে পিটা ফসফরিক অ্যাসিড মূলক, ডি বা বিয়োজিত হয় বা বের হয়ে যায়। ওকে, তাহলে আমি এখন তোমাদের প্রশ্ন দিব, তোমরা এখন সবাই কমেন্টের মধ্যে আনসার করবা, সবাই। ওকে, বলো তো এটিপি, এডিপি, এএমপি, এই তিনটা হলো প্রশ্ন। তোমরা আমাকে বলবা এটা হচ্ছে ক, খ, গ। এখানে কয়টি ফসফোরাইলেশন হতে পারে? এখানে কয়টি ডিফসফোরাইলেশন হতে পারে? সেম, এখানে কয়টি ফসফোরাইলেশন হতে পারে এই এটিপিতে? কার সাথে? অ্যাডিনিনের সাথে। অ্যাডিনিনের সাথে কয়টি ফসফোরাইলেশন হতে পারে? কয়টি ডিফসফোরাইলেশন হতে পারে? সেম, এডিপিতে কয়টি ফসফোরাইলেশন, কয়টি ডিফসফোরাইলেশন হতে পারে? মনোফসফেটে কয়টি ফসফোরাইলেশন, কয়টি ডিফসফোরাইলেশন হতে পারে? ওকে, তাহলে তোমরা আমাকে বলো যে এই যৌগটাতে কয়টা আসলে ফসফোরাইলেশন হয়েছে, কয়টা ফসফোরাইলেশন হতে পারবে এডিনিনের সাথে? খুব দ্রুত। এরা সব প্রশ্নের আনসার দিয়ে ফেলছে, এত তাড়াতাড়ি সব বুঝে ফেললে তো হবে না, একটু সময় নিতে হবে। স্যার বুঝি না, আবার বলেন। ওকে, এই দেখো অ্যাডেনিন ফসফোরাইলেশন কয়টা হতে পারে? দেখো এই যে একটা ফসফোরাইলেশন হলো ফসফেট যুক্ত, যে আরেকটা হলো, দেখো আরেকটা হলো, মানে তিনটা ফসফোরাইলেশন হতে পারে। তাহলে দেখো একটা বের হলো,
তাহলে একটা ডিফসফোরাইলেশন, আর একটা বের হলো, আর একটা ডিফসফোরাইলেশন, আর একটা বের হলো, তাহলে 3টা ডিফসফোরাইলেশন হতে পারে। সেম এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে আমরা যে এখানে এটিপিটা উৎপন্ন করেছি বা এটিপির কথা বলেছি এই চ্যাপ্টারে, তুমি যা করবা না কেন, যে বিক্রিয়াই করো না কেন এই চ্যাপ্টারে, তোমার টার্গেট থাকবে একটা, আমাকে যে কোনোভাবে এটিপি উৎপন্ন করতে হবে। তাহলে যে এটিপি উৎপন্ন করার প্রক্রিয়া কেমনে তৈরি হয়, কিভাবে এটিপির ভেতরে শক্তি আসে, কিভাবে বের হয়ে যায়, সব কিছু বুঝতে হলে আমার সাথে থাকতে হবে। পুরো আমি সালেকশন সংশ্লেষণ শেষ করার চেষ্টা করতেছি। কত মিনিট হয়েছে ক্লাস? ক্লাস কত মিনিট হয়েছে? আধা ঘন্টা? সিরিয়াসলি আধা ঘন্টা? ও আমি ভাবছি 1 ঘন্টা শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, মিশাই দিই এটা। যারা ইন্টারমিডিয়েটে আছো, আমি জানি ইন্টারমিডিয়েটে অনেকে ক্লাস করছো, তারাও আজকে অনেক কিছু জানলা। এত কিছু জানলা, একবারও কি মনে হইলো না ভাই অ্যাডিনিনটা কি? 1 মিনিটের মধ্যে একটু বলেন তো অ্যাডিনিন কেন বলি আমরা একে? ওকে, আমি একটু বলি। তাহলে বলো তো অ্যাডেনিন এবং অ্যাডিনোসিনের পার্থক্য কি? ওকে, এদিকে অ্যাডেনিন স্রেফ একটা নাইট্রোজেন ক্ষারক। অ্যাডিনোসিন মানে কি? এখানে নাইট্রোজেন ক্ষারক আছে, সাথে একটা শর্করা আছে। কোন শর্করা? 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার নাম হলো রাইবোজ, তাই না? দেখো রাইবোজ কি দিয়ে শুরু হয়? আর দিয়ে শুরু হয়। যেহেতু আর দিয়ে শুরু হয়, তাহলে এই অ্যাডিনোসিন কোথায় থাকতে পারে? আরএনএতে থাকতে পারে। যদি আমরা বলতাম ডিঅক্সি অ্যাডিনোসিন, তাহলে তোমরা বলতে এটি, যেহেতু ডি দিয়ে শুরু হয়েছে বানানটা, তাহলে এটি ডিএনএতে থাকতে পারে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, বাদ দাও। এই যে দেখো এখানে অ্যাডিনিন, অ্যাডেনো শব্দের অর্থ হলো গ্রন্থি। অ্যাডেনো শব্দের অর্থ কি? গ্রন্থি। তাহলে প্রশ্ন হতে পারে ভাই আমরা তো অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, গ্রন্থি থেকে হরমোন, গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয় শিখছি। হোয়াট ইজ গ্রন্থি? ধরা যাক এটা তোমার একটা মুখ, এই তোমার মুখটা হলো এটা। তাহলে এই যে ধরা যাক এখানে একটা কিছু আছে, যেটাতে কি হয়, এই যে লালাগুলো পড়তেছে বা এনজাইম পড়তেছে। ওকে, তো তুমি যদি এই কালোটাকে বড় করতে চাও, তাহলে দেখবা যে কালোটার মধ্যে অনেকগুলো কোষ আছে। কি? এখানে অনেকগুলো কোষ আছে। এই কোষগুলো সবার থেকে আলাদা। কি আলাদা? এই যে এই কোষগুলো আছে, অথচ ওরা কিছু ক্ষরণ করতে পারতেছে না, কিছু নিজের শরীর থেকে তরল বের করতে পারছে না, বাট এখানকারগুলো পারছে। তাহলে বলো তো এরা স্পেশাল কোষ না? এই কালোর জায়গার যে কোষগুলো আমি দেখালাম, এটা স্পেশাল কি না? তাহলে এই কোষগুলোর ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? এরা কিছু তরল ক্ষরণ করে। হতে পারে এটি হরমোন, হতে পারে এটি এনজাইম, কিংবা হতে পারে এটি স্রেফ মিউকাস বা অন্য কিছু। তাহলে এই জিনিসটার নামই হচ্ছে গ্রন্থি। প্রিয় স্টুডেন্ট, লুক, আমি যদি কখনো জিজ্ঞেস করি হোয়াট ইজ গ্রন্থি, গ্রন্থি কাকে বলে, তোমরা বলবা অথবা তোমরা বলবা একটি কোষ কিংবা এক গুচ্ছ কোষ, যেখান থেকে হরমোন, এনজাইম কিংবা মিউকাস বা যেখান থেকে কিছু ক্ষরণ হয়। হোয়াট ইজ গ্রন্থি? একটি কোষ কিংবা এক গুচ্ছ কোষ, যেখান থেকে কিছু ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? এই জিনিসগুলো ক্ষরণ হতে পারে। তাহলে এই জিনিসটার নামই হলো গ্রন্থি। মনে থাকবে সারা জীবন। ক্লিয়ার? তাহলে একটা কোষও একটা গ্রন্থি হতে পারে, এক গুচ্ছ কোষও গ্রন্থি হতে পারে। এই যে আমাদের মাথার মধ্যে পিটুইটারি গ্রন্থি আছে, এখানে আমাদের লালা গ্রন্থি আছে, এখানে এক গুচ্ছ কোষ আছে, তাই না? আবার আমাদের পরিপাক নালী আছে, সেখানে গিয়ে দেখবে সিঙ্গেল একটা কোষ আছে, ও একাই কিছু ক্ষরণ করতেছে। তাহলে ওটা একটি কোষ, ওই একটি কোষে একটা গ্রন্থি। ওকে, তাহলে শেখাই দিলাম এই চ্যাপ্টারের বাইরে। ওকে, হোয়াট ইজ অ্যাডেনিন? অ্যাডিনো শব্দ আছে, অ্যাডিনো মানে হলো গ্রন্থি। প্রিয় স্টুডেন্ট, এই অ্যাডেনিন রাসায়নিক পদার্থটাকে সর্বপ্রথম অগ্নাশয় থেকে
অগ্নাশয় থেকে সর্বপ্রথম এই অ্যাডেনিন নামক এই যে এই পদার্থটাকে বের করা হয়েছে। কোসেল, বিজ্ঞানী কোসেল বাইর করছিল। অগ্নাশয় কিন্তু একটা গ্রন্থি, হরমোন এনজাইম ক্ষরণ করে। তাহলে আমরা বলতেই পারি যেহেতু অগ্নাশয় গ্রন্থি বা গ্রন্থি থেকে সর্বপ্রথম এই রাসায়নিক পদার্থ বা অ্যাডেনিন ক্ষরণ হয়েছে, এই জন্য এটার নাম হলো অ্যাডেনিন। তাহলে বলো তো হোয়াট ইজ অ্যাডেনিন? অ্যাডেনিন মানে হচ্ছে গ্রন্থি নিঃসৃত একটা রাসায়নিক পদার্থ। ওকে, এই অ্যাডেনিন কিন্তু গবেষণাগারেও তৈরি করা যায়। ওকে, ইউ গট মি রাহাত, মুহিব? ও, আমি একটা 2 মিনিটের ব্রেক নেই, তাহলে তোমরা একটু রিফ্রেশড হবা। তোমরা লাইভ বন্ধ করবা না, লাইভ অন থাকুক, তোমরা একটা হাঁটাহাঁটি করবা। 2 মিনিট ব্রেক। It's 9:24 p.m. আসসালামু আলাইকুম, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? এম আই ক্লিয়ার? থাইমিন থাইমাস গ্রন্থি থেকে পাওয়া গেছে সর্বপ্রথম, আর অ্যাডেনিন সর্বপ্রথম পাওয়া গেছে অগ্নাশয় থেকে, অগ্নাশয় গ্রন্থি থেকে। ক্লিয়ার? থ্যাংক ইউ। তোমাদের কি খুব খারাপ লাগতেছে? কারা এখানে এসএসসি আসো, কারা এইচএসসি আসো? আমি দেখতেছি এইচএসসির অনেক স্টুডেন্ট এখানে, তাই না? এরা কমেন্ট করতেছে তোমরা সব জায়গায় কেন যাও? তোমরা গাছেরটাও খাওয়া, তলারটাও কুড়াওয়া কেন? থ্যাংক ইউ এসএসসি। আচ্ছা, এবার আমরা আসি একটু, আমি তোমাদের দেখাবো এবার এটিপি
কিভাবে উৎপন্ন হয়। আমি তোমাদের পুরো রোড ম্যাপটা দেখাবো, কারণ তোমাদের বইতে তেমন বিস্তারিত আলোচনা করা নেই, বাট সব কিছুই টাচ করে গেছে। তো তোমাদের জন্য সহজ। প্রথমে আমরা এক কাজ করি, লাল সূর্য একটা আর্ট করি। এটি একটি লাল সূর্য, ওকে। কি দেখে কি মনে হচ্ছে? গ্রীষ্মকাল, রাইট? হাসতেছে, খুব খুব খুশি। ওকে, তো সূর্য থেকে কি আসছে? ফোটন আসছে। কি আসছে? ফোটন। প্রিয় স্টুডেন্ট, ফোটনের ফটো শব্দের অর্থ হলো আলো। কি? সূর্যে যে আলোটা আসছে এটা কিন্তু ফোটন। ফোটন। তো ফোটন আসে, ফটো মানে হচ্ছে আলো। ক্লিয়ার? তাহলে আমাদের আলো লাগছে। তাহলে বলো তো, আমরা যে এটিপি উৎপন্ন করতে চাচ্ছি, সর্বপ্রথম কিন্তু আমি এই ছবিটা অ্যাড করছি। তার মানে হলো অরিজিন কিন্তু এখানে। তুমি সূর্যটাকে পৃথিবী থেকে গায়েব করে ফেলো, নাথিং। পৃথিবীতে আর কিছু নাই। পৃথিবীতে আর কিছু আছে? নাই। সূর্য না থাকলে শেষ। ওকে, তো সূর্যের দেখো এই যে আলোক রশ্মিটা আসতেছে, আমাদের গায়ে পড়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদের গায়ে পড়লে একটাই সুবিধা, যে আমাদের গায়ের মধ্যে কোলেক্যালসিফেরল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। বাট সূর্যের আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি যেন উদ্ভিদের পাতায় পড়ে। তাহলে আমি একটা আলো আসছে, সবুজ পাতা একটা অ্যাড করে দিলাম। ওকে, সবুজ পাতা। রেকিস এবং শিরা, ভিনেশন আর কি, এগুলা ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবা। পাতা। প্রিয় স্টুডেন্ট, এই পাতাটার একটা গঠন আমি তোমাদের দেখাই। এই যে এখানে কি গঠন? পাতাটা তো এখন এইভাবে আছে না? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? পাতাটা কিন্তু এইভাবে আছে। পাতাটা আমি একটু এইভাবে দেখি, এই দিক থেকে। এই দিক থেকে যদি আমি দেখি, তাহলে একটা উপরের পিঠ পাবো, একটা আবরণ পাবো, নিচের একটা আবরণ পাবো, মাঝখানে কিছু কোষ পাবো, তাই না? দেখো, এই একটা আবরণ পেলাম আমরা পাতার। আরেকটা পাবো কোথায়? এই যে এখানে। এইগুলো হচ্ছে পাতার ছিদ্রপথ। এই যেগুলো হচ্ছে ছিদ্রপথ। পত্ররন্ধ্র নাম তোমরা শুনেছো, সেইটা আর কি। কোন দিক থেকে দেখছি আমরা? এদিক থেকে দেখছি, এদিক থেকে দেখছি, না এদিক থেকে দেখছি? এই বরাবর দেখছি। ওকে, তাহলে আমরা এখানে কিছু ছবি অ্যাড করি। এই উপরের যে কোষগুলো আছে, এগুলো একটু লম্বা লম্বা, স্যাডেল আকৃতি, কোদাল আকৃতি। তোমরা কি কোদাল দেখছো না? কোদালে এখানে একটা লোহা থাকে, লোহাটা এইরকম কিন্তু, তাই না? তো এই যে দেখো একটু চ্যাপ্টা, লম্বা। তাহলে এই যেমন চ্যাপ্টা এবং লম্বা লম্বা আমি করে দিলাম। কোথায় দিলাম? উপরের দিকে। ইন্টারে গেলে শিখবা, এটার নাম হলো পেলিসেট প্যারেনকাইমা, জানার দরকার নেই এখন। নিচে কিছু কোষ দিবা। দেখো এদের মধ্যে কোনো ফাঁক আছে? রাত কোনো ফাঁক নাই, বাট এই যে নিচের গুলা মধ্যে একটু ফাঁক আছে, তাই না? এই মাঝখানে আমি একটু ফাঁকা রাখলাম। এই ফাঁকার মধ্যে আমি এক কাজ করে পাইপ আর্ট করে দিই। এটা পাইপ। ওকে, এই পাতায় যদি খাদ্য তৈরি হয়, তাহলে খাদ্যগুলো ধীরে 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 এই পাইপে আসে, পাইপ দিয়ে চলে যায়। তাহলে এইটার নাম হলো পরিবহন টিস্যু। জাইলেম ফ্লোয়েমের নাম শুনছো না? এইটি হলো জাইলেম ফ্লোয়েম, পরিবহন টিস্যু। ওকে, শেষ? তো আমি একটু শেষ করি। এটার নাম হলো পেলিসেট প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, আপাতত নাম জানার দরকার নেই। এটার নাম হলো পরিবহন টিস্যু, মানে হলো জাইলেম ফ্লোয়েম। ওকে, রাত। এই যে দেখো, এটা হলো ঊর্ধ্বত্বক, আর এইটা হলো অধোত্বক, মানে নিচের ত্বক আর কি, এটা পাতার। তো দেখো, এই ত্বক বাদ দাও, মাইনাস করো, এইটা মাইনাস করো আর এইটা মাইনাস করো, তাহলে বাকি রইল কোনটুকু? এইটুকু না? রাত,
এই অংশটুকু কোষগুলো বাকি রইল, এটা মাইনাস, এটা আমরা আলোচনা করছি না, উপরেরটা আলোচনা করছি না, এটা আলোচনা করছি না। কোনটা আলোচনা করছি? লাল আর কালো। এই লাল এবং কালোকে বলা হয় মেসোফিল। কি বলা হয়? এটা কিন্তু এসএসসিতে আছে। তাহলে এখন আমি তোমাদের দেখাবো হোয়াট ইজ মেসোফিল, জানা দরকার। মেসোফিল বানানটা দেখো, MESO, ফিল বানান কিন্তু PYPHY। তাহলে এই পার্টটুকুর নাম কি? পাতায় থাকে যে জিনিসটা তার নাম হলো মেসোফিল টিস্যু বা মেসোফিল কোষ। মেসোফিল কোষের মধ্যে কিছু লম্বা লম্বা, এরা হলো পেলিসেড প্যারেনকাইমা, আর গোল গোল নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি পেলিসেড কেন বলে এগুলো নিয়ে পরেও আলোচনা করা যাবে। মেসোফিল, মেজো শব্দের অর্থ হলো মিডল। মেজো শব্দের অর্থ কি? মিডল। দেখো তো এই জিনিসটা মাঝখানে আছে না, উপরের ত্বক নিচের ত্বকের মাঝখানে, তাহলে ওখান থেকে মেজো শব্দটা আসছে। ফিল শব্দের অর্থ হলো পাতা বা লিফ। তাহলে মেসোফিল থেকে আমরা কি পেলাম? ফিল মানে হলো পাতা, মেজো মানে হচ্ছে মাঝখানে। তাহলে পাতার মাঝখানে থাকা টিস্যুগুলোকে বলা হয় মেসোফিল। ক্লিয়ার? ওকে, এটাই কিন্তু পাতার ভিত্তি গঠন করে। এগুলো না থাকলে একটা পাতা তৈরি হতো না, এই জন্য বলা হয় ভিত্তি টিস্যু। তাহলে মেসোফিল কি? মেসোফিলকে বলা হয় পাতার ভিত্তি বা গ্রাউন্ড টিস্যু। ওকে প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা এই সিকোয়েন্সে। এই যে দেখো, এগুলোর ভেতরে অনেক ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এই যে আলোটা আসতেছে, আলোটা তাহলে কোথায় আসতেছে? এই ক্লোরোপ্লাস্টগুলোতে আসতেছে, তাই না? এই যে আলো এই যে এখানে আসতেছে। ক্লিয়ার? তাহলে বলো তো এগুলোর নাম কি? ক্লোরোপ্লাস্ট। তোমরা এবার আমাকে বলো তো যে ক্লোরোপ্লাস্টে কি উৎপন্ন হবে? শর্করা উৎপন্ন হবে। ওকে, তাহলে আমাদের এই দুইটার পরের ধাপ কি? এই দুটোর পরের ধাপ হচ্ছে শর্করা বা গ্লুকোজ উৎপন্ন হলো, তাই না? প্রিয় স্টুডেন্ট, প্রত্যেকটা কোষের ভেতরে গ্লুকোজ উৎপন্ন হলো। তাহলে আমি একটা কাজ করি, একটা ছবি আঁট করি কোষের। এটি কোষ, এটি হলো নিউক্লিয়াস, ক্রোমোজোম, নিউক্লিয়াস, মুক্তমুখ। ওকে, তো এই যে দেখো, এটার নাম হলো ক্লোরোপ্লাস্ট। তাই না? আর এখানে গ্লুকোজ উৎপন্ন হবে। গ্লুকোজটা কোথায় আসবে? এই যে এখানে সাইটোপ্লাজমটাতে আসবে, নিউক্লিয়াসের বাইরে কিংবা এই জিনিসগুলোর বাইরে বা কোষ ঝিল্লির ভেতরে গ্লুকোজটা চলে আসে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? দ্রুত বলো। ওকে, থ্যাংক ইউ। লুক, তার মানে এই কোষগুলোর ভেতর কি উৎপন্ন হলো? গ্লুকোজ। ওই কোষটাই কিন্তু হলো এটা, এই যে এই কোষগুলা, এইটা। লুক, এই গ্লুকোজগুলা যদি তোমার প্রয়োজন পড়ে যে গাছে তুমি মূলে পাঠাবা, তাহলে কোনোভাবে তুমি যে এই পাইপটাতে এনে দিবা, ও মূলে নিয়ে যাবে। কোনো কাণ্ডে নিয়ে যাইতে হবে, কাণ্ডের কোষগুলোর এখন গ্লুকোজ দরকার, কারণ গ্লুকোজ থেকে শক্তি পাওয়া যায়। তাহলে এখান থেকে কোনোভাবে তুমি এটার মধ্যে দিয়ে দাও, ও নিয়ে চলে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে পরিবহন টিস্যু। ক্লিয়ার? তাহলে এখন আমরা কোন জিনিসটা দেখছি? এই যে কোষটা দেখছি আমরা, এই কোষের ভেতরে দেখো এখানে গ্লুকোজ উৎপন্ন হলো। গ্লুকোজটা এখন এখানে এই নিউক্লিয়াস ও মুক্তমুখ। ওকে, আমরা কোষের বাইরে এখানে পাঠাইনি, আমরা জাস্ট কোষের ভেতরে রাখছি। ওকে, ভেরি গুড। প্রিয় স্টুডেন্ট, এই সাইটোপ্লাজমের মধ্যে, এটা কিন্তু সাইটোপ্লাজমিক এরিয়া, এই গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে?
পাইরুভিক অ্যাসিড, আমি একটু বড় করি কোষটা, নিউক্লিয়াসটা আপাতত না দিলেও চলে। পাইরুভিক অ্যাসিড, ওকে। তাহলে গ্লুকোজটা ভেঙে হলো পাইরুভিক অ্যাসিড। এই যে ভেঙে ফেললো না, ভেঙে ফেলা মানে হচ্ছে লাইসিস করে ফেলা। কি করা? লাইসিস। জেনেসিস মানে তৈরি, লাইসিস মানে ভেঙে ফেলা। এই জন্য আমরা বলি এই ধাপটার নাম হলো গ্লুকোজ ভাঙা, যেহেতু গ্লুকোজ থেকে হলো গ্লাইকোলাইসিস। এখন যদি আমি প্রশ্ন করি কখনো গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, তোমরা বলবা একটি কোষের ভেতরে ঘটে। এবার যদি বলি কোষের কোথায় ঘটে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন, তোমরা বলবা সাইটোপ্লাজমে ঘটে। দেখো আমরা কিন্তু ক্লোরোপ্লাস্টের ভেতরে নাই, গ্লুকোজকে বাইর করে নিয়ে এসছি। বলো তো হোয়াট ইজ গ্লাইকোলাইসিস? গ্লাই শব্দের অর্থ হলো গ্লুকোজ, লাইসিস মানে হচ্ছে ভাঙন, গ্লুকোজের ভাঙন। তাহলে গ্লুকোজ ভাঙলে কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে বলো তো গ্লাইকোলাইসিসের ফলে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। প্রিয় স্টুডেন্ট, আমরা আরেকটু আগাই। পাইরুভিক অ্যাসিড আগাইতে পারে না। পাইরুভিক অ্যাসিড কি করে না? আগাইতে পারে না। এই জন্য পাইরুভিক অ্যাসিডকে কোথাও ঢুকতে হয়? ছোট করি, পি এতে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডকে উৎপন্ন হতে হয় এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়ে, জাস্ট পাইরুভিক অ্যাসিডটা এসিটাইল কোয়ে হলো। এটাকে বলে পাইরুভিক অ্যাসিডের জারণ। যাই হোক, আমরা এটা আর কখনো সুযোগ পেলে পড়বো। অল্প একটু সময়ের মধ্যে অনেকটা পড়তে হচ্ছে, এই জন্যই প্রবলেম হবে, বাট চেষ্টা করছি সহজ করতে। এই পাইরুভিক অ্যাসিড হয়ে যায় এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়ে আর কোনো কাজ করতে পারে না। একে কোথায় প্রবেশ করতে হয়? মাইটোকন্ড্রিয়ায়। কোথায় প্রবেশ করলো? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে আমি এবার লিখে রাখলাম এসিটাইল কোয়েটা, এই দেখো এ কো এ, এই যে এসিটাইল কোয়ে এখানে চলে আসে। ওকে, এই যে দেখো মাইটোকন্ড্রিয়ায় এই যে দেয়ালটা আছে না, সুতাটা, তাহলে এই জায়গায় কিছু কারখানা আছে। এই কারখানাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে প্রিয় স্টুডেন্ট, এসিটাইল কোয়েটাই যে ভেতরে প্রবেশ করলো, ভেতরে দেখো আমি একটা চক্র দেই। এই যে একটা চক্র দিলাম, এসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করলে চক্রে, চক্র থেকে কিছু একটা বের হয়ে গেল কোথায়? এই যে এগুলাতে, এগুলাতে। এখান থেকে কি উৎপন্ন হবে? খালি এটিপি উৎপন্ন হবে। পাইছি এটিপি। ওকে, তাহলে আমি এবার দ্রুত একটু তোমাদের বলি, একটু বেসিক সহ বলি। সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আলোক রশ্মি কোথায় আসে? গাছের সবুজ পাতায়। সবুজ পাতা কেন সবুজ? কারণ সবুজ পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের ভেতরে। এই যে ক্লোরোপ্লাস্টের ভেতরে। ক্লোরোফিল কিন্তু রাসায়নিক পদার্থ। ক্লোরোপ্লাস্ট কি? এটা একটা ধারক, একটা পাত্র যেটার মধ্যে ক্লোরোফিল থাকে। ওকে রাত, ডান। যখন পাতায় পড়লো, পাতায় হচ্ছে মেজোফিল কোষ আছে। মেজো মানে মাঝখানে, ফিল মানে পাতা, তাহলে পাতার মাঝখানকে বলা হয় মেজোফিল। মেজোফিল কোষের কোষগুলো ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ, তাহলে সূর্যের আলোয় ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্লুকোজ উৎপন্ন করবে। তাহলে এই একটা কোষকে আমরা এই যে বড় করলাম এখানে, গ্লুকোজটা কি করবে? ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে চলে আসলো সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে গ্লুকোজটাকে আমরা ভাঙি। গ্লুকোজ ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস। লাইসিস মানে ভাঙন, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের ভাঙন। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে যায় না, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস বা এটিপি উৎপন্ন করে বা শক্তি উৎপন্ন করে। পাইরুভিক অ্যাসিডকে এসিটাইল কোয়ে উৎপন্ন হয়। এসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটা চক্র আছে, এটার নাম কি? ক্রেবস চক্র। তাহলে আমি চক্রটার নাম লিখে দেই, ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কিছু উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, এনএডিপি উৎপন্ন হয়, এফএডি উৎপন্ন হয়, এফএডি উৎপন্ন হয়, এফএডিএইচ। ওই জিনিসগুলো কোথায় যায়?
এই যে দেখো ছোট 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 কিছু জিনিস আছে, এগুলোর নাম হচ্ছে ইটিএস। তো তোমরা এক কাজ করবা, আমি প্রমোশনের জন্য বলছি না, বায়োলজি হেডার্সের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওখানে লেখা আছে যে এই জিনিসগুলোর নাম কি, গ্লাইওক্সিজম কি জিনিস, মাইটোকন্ড্রিয়া কেন এরকম বাঁকানো থাকে, মাইটোকন্ড্রিয়া কেন এমন, মাইটোকন্ড্রিয়াতে কীভাবে এটিপি উৎপন্ন হয়। তাহলে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, ভালো লাগবে আর কি। ঠিক আছে, ছোটো ছোটো ভিডিও 5 মিনিট 6 মিনিট করে, রাত এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে ক্রেবস চক্র যেটা আছে, ক্রেবস চক্র কিছু উৎপন্ন হয় যারা কোথায় যায়, এই যে ইটিএসে যায়, ইটিএস থেকে কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, ঘটনা শেষ। এই এটিপি এখন কি হবে, এই কোষ থেকে পাশের কোষ কিংবা যে কোষে দরকার সেই কোষে চলে যাবে, সারা শরীরে ঘুরে বেড়াবে, শক্তি দিয়ে বেড়াবে। এই জন্য এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন, জৈব মুদ্রা। ঘটনা তো এখনো শেষ হয় নাই। তোমরা কি একটু দেখতে চাও সালেক সংশ্লেষণে কিভাবে এখানে শর্করা উৎপন্ন হয়? দেখতে চাও? দ্রুত আমাকে বলো, ভাইয়া দেখতে চাই, না হলে আপনি বিদায় নেন। কয় মিনিট হয়েছে মহিব? 54 মিনিট। এই বেশি সময় লাগবে না, আমি খুব দ্রুত শেষ করে দিব, একেবারে বেসিকটা জাস্ট দেখায় দিব। ইন্টারে আসো, ইন্টারে আসলে দেখা হবে, দেশের যে কোনায় থাকো না কেন। আমরা কি দেখব, এই যে এখানে কিভাবে গ্লুকোজ উৎপন্ন হয়েছিল, তাহলে এই দিকটা আমরা মিশাই দিই। ওকে রাত, দেখো স্টুডেন্ট, এখানে যে কি উৎপন্ন হচ্ছে, এইগুলাতে শর্করা বা গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। তাহলে গ্লুকোজ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের ইংলিশ হচ্ছে ফটোসিনথেসিস। শুধু মাথা খাটাবা, একদম মুখস্থ করার ট্রাই করবো না। সালোক সংশ্লেষণের ইংরেজি কি? ফটোসিনথেসিস। বাংলাটা দেখো তো, আলো, সহযোগ আলো, মানে আলোর সহযোগে, আলো লাগে এই ঘটনাটাই। ওকে, সংশ্লেষণ, হোয়াট ইজ সংশ্লেষণ? সংশ্লেষণ মানে কোনো কিছু তৈরি করা, তৈরি করার প্রক্রিয়া। তাহলে এবার বলো তো, সালোক সংশ্লেষণ মানে কি? এটি একটি তৈরি করার প্রক্রিয়া, আলোর সহযোগে। কি তৈরি করার প্রক্রিয়া? শর্করা। তাহলে আলোর উপস্থিতিতে, আলোর সহযোগে শর্করা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ। কোথায় ঘটে? পাতায়। পাতার কোন অংশে ঘটে? পাতার কোষের ভেতরে। কোন কোষে? মেজোভিল কোষে। মেজোভিল কোষের কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে। ওকে, এবার দেখো ফটোসিনথেসিস। এই যে ফটো মানে কিন্তু আলো, সিনথে মানে হচ্ছে তৈরি করা, ওসিস, সন মানেও প্রক্রিয়া, ওসিস মানে হলো প্রক্রিয়া। তাহলে আলো সহযোগে কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ। প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা দেখি এবার কি ঘটনা ঘটে, একটু ভালো করে খেয়াল করো। এটা একটা উদ্ভিদ, এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড, এটা হচ্ছে মূল। উদ্ভিদ দেখো মূলের মাধ্যমে কি নিচ্ছে? পানি এবং বিভিন্ন লবণ নিচ্ছে। লবণগুলো দরকার হয়, বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে। এই দেখো পানিটা ধীরে 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 কোথায় যাচ্ছে? এই পাইপের মাধ্যমে আর কি, এই যে এখানে আসছে। এখানে মানে কি? এই যে এখানে আসছে। তাহলে এখানে পানি আসছে, কোত্থেকে আসলো? মাটির নিচ থেকে। এটাকে বলা কৈশিক পানি, ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবা কেমনে আসে, কেমনে আসে, সব প্রক্রিয়া দেওয়া আছে। তাহলে আমরা পানি পেলাম। একটা রান্না করতে গেলে, কোনো কিছু তৈরি করতে গেলে, খাবার তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? পানি লাগবে। আর কি লাগবে? আগুন লাগবে। তাহলে আগুন এবং পানি পেলাম। চাল কোথায়? ভাত বানাবা কেমনে তুমি? তাই তো? তাহলে চাল লাগবে, পানি লাগবে, আগুন লাগবে, তাহলেই ভাত রান্না হবে। ওকে প্রিয় স্টুডেন্ট, চাল হলো
কার্বন ডাই অক্সাইড, আগুন হলো সূর্যালোক, আর হচ্ছে পানি। এই তিনটাকে তুমি যদি একসাথে জাল দাও তাহলে উৎপন্ন হবে শর্করা বা গ্লুকোজ। ওকে, তাহলে আমরা পানি পেয়েছি, সূর্য থেকে আমরা আগুন পেয়েছি, প্রবলেম হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। প্রিয় স্টুডেন্ট, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে থাকে, আর কোথায় থাকে? পানিতে থাকে। বায়ুতে 0.03% হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কিন্তু পানিতে 0.03% হলো কার্বন ডাই অক্সাইড। তোমরা আমাকে বলো তো, বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেশি না পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি? দ্রুত দ্রুত বলো। থ্যাংক ইউ। অনেকে বলতেছে যে এটা অনেক বড়, আমাকে তোমরা বোঝায়ও না, আমি কিন্তু ম্যাথমেটিক্সের টিচার না, হুট করে বলে দেবো ভাই এটা অনেক দেখতে অনেক বড়। সরি 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 ভাই, এটা দেখতে অনেক বড়, তাহলে বায়ুতে বেশি বেশি কার্বন ডাই অক্সাইড থাকবে, এটা দেখতে ছোট, তাহলে এটাতে কম থাকবে। এটা আমার বোঝায়ও না। বায়োলজি শিখি বলে তোমরা আমাকে গোজামিল দিতে পারো না, তাই তো? রাত তো বলে ফেলছে ভাইয়া উপরে বায়ুতে বেশি থাকে। ওকে, এই দেখো, পানিতে কিন্তু তুলনামূলক কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। বেশি যেহেতু বেশি থাকে, তাহলে বলো তো সালোক সংশ্লেষণ কোথায় হবে? পানিতে বেশি সালোক সংশ্লেষণ হয়। পানিতে যেহেতু বেশি সালোক সংশ্লেষণ হয়, তাহলে পানিতে অনেক বেশি অক্সিজেন উৎপন্ন হয়, তাই না? বেশি যেহেতু অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে অক্সিজেন তো প্রাণীর দরকার, তাহলে পানিতেই বেশি পরিমাণ প্রাণী থাকে। তাহলে বলো তো পৃথিবীতে যত মানুষ আছে তার থেকে বেশি কোথায় আছে? পানির নিচে। মাছ আছে, মাছ আছে, সাপ আছে, নানা ধরনের জিনিস আছে, তাই তো? তাহলে পৃথিবীর একটা বড় অংশ আমরা দেখতে পাই না, সেটা হলো পানির নিচে থাকে। খেয়াল করে দেখো, পানিতে কিন্তু শৈবাল জন্মায়, শ্যাওলা। এই শ্যাওলাই কিন্তু সর্বপ্রথম, যেহেতু পানিতে কি বেশি? কার্বন ডাই অক্সাইড বেশি, খাবার বেশি, শ্যাওলা ওই কার্বন ডাই অক্সাইডটাকে ব্যবহার করে প্রথম অক্সিজেন সাপ্লাই দিয়েছিল। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম অক্সিজেন কে দিয়েছে? শ্যাওলা বা শৈবাল। এই জন্য পানিতেই সর্বপ্রথম জীবনের উৎপত্তি ঘটেছে। এই দেখো, এটা কিন্তু ধর্মীয় অধর্মীয় কোনোভাবে ট্রান্সলেট করবা না, ঠিক আছে? ওকে, পানি নিয়ে আসলাম, অক্সিজেন নিয়ে আসলাম। এই যে এটা হলো তোমার মুখ, তুমি এখান থেকে কি দিলা? কার্বন ডাই অক্সাইড দিলা। ওকে, একটু ভালো করে দেখো, এই যে গাছের ছিদ্র আছে না পাতার, এই ছিদ্রটা দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। এই যে তুমি যেটা নিলা, এই ছিদ্রটা দিয়ে প্রবেশ করতেছে, করে এগুলো দিয়ে এই যে এখানে যাচ্ছে। পানি তো এই পাশে আসতেছে, এই পাইপটা দিয়ে এখানে আসতেছে, সূর্যের আলো তো সরাসরি পড়তেছে। তাহলে এবার রান্না শুরু। ওকে, তাহলে রান্নায় আমরা কি কি পেলাম? কার্বন ডাই অক্সাইড পেলাম, বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতার ছিদ্রপথ দিয়ে ক্লোরোপ্লাস্টে চলে যাচ্ছে। পানি মাটি থেকে মূলের মাধ্যমে বা মূললোমের মাধ্যমে শোষণ হয়ে পাতায় আসতেছে, আর সূর্যালোক পাতার উপরে পড়ছে, তাই তো? ঘটনা শেষ। স্টুডেন্ট দেখো, কার্বন ডাই অক্সাইড পেলাম, পানি পেলাম, দুটোকে যদি আমরা সূর্যালোক দিই, কি উৎপন্ন হবে? গ্লুকোজ। বলো তো, ভাত রান্না করতে গেলে কিছু মাড় উৎপন্ন হবে কিনা? তাহলে মাড় কি? চাইছিলাম ওরা মাড় উৎপন্ন করতে, ভাতের মাড় বা ভাতের ফেন, চাই নাই। তাহলে ওটা কি? অতিরিক্ত জিনিস, বাই প্রোডাক্ট। তো গ্লুকোজ তৈরি করতে গেলে কিন্তু কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়। বাই প্রোডাক্টগুলোর নাম কি? অক্সিজেন এবং পানি। এই দেখো, এই অক্সিজেনটা এবার আমরা গ্রহণ করি। গ্লুকোজ উদ্ভিদ নিজের খাবার তৈরি করতে গিয়ে আমাদের জন্য দেখো অক্সিজেন তৈরি করে দিল। তাহলে উদ্ভিদের কিন্তু কোনো উদ্দেশ্য নাই যে পৃথিবীতে প্রাণী বাঁচুক আর না বাঁচুক আমার কোনো টাইম নাই, বাট নিজের খাবার তৈরি করতে গিয়ে সে অক্সিজেন তৈরি করছে। তাহলে উদ্ভিদের আমরা বাই প্রোডাক্টটা নিয়ে বেঁচে আছি, তাই তো রাহাত? তাহলে এখানে কি বিক্রিয়া ঘটে আমি একটু দেখাই। যে কোনো বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ ঘটে, তাই তো? প্রিয় স্টুডেন্ট, মনে রাখবা, আমি সাধারণত ছন্দ সূত্র এগুলো দিই না, বাট একটু আপাতত মনে রাখার জন্য, ক্লাস যেহেতু ছোট এই জন্য দিচ্ছি। কবি পাজি
পাজি কবি, কিছু কবি আছে না দেখবা যে একটু পাজি টাইপের, শব্দের ব্যবহারগুলো এমন করে, এটাকে বলা হয় কাব্যের শ্লীলতা। ব্যবহার করছে কিন্তু অশ্লীল শব্দ, তাই তো? কাব্যে দিয়ে এটা হয়ে গেলো শ্লীল, কাব্যের শ্লীলতা। লোক কবি, পাজি কবি। প্রিয় স্টুডেন্ট দেখো, পাতে হচ্ছে পানি, জিতে হচ্ছে জারণ। তাহলে বলো তো সালোক সংশ্লেষণে কার জারণ ঘটে? পানির জারণ ঘটে। কবি, কতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বিতে হলো বিজারণ। তাহলে আমার বলো তো সালোক সংশ্লেষণে কার বিজারণ ঘটে? কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। তাহলে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। অক্সিডেশন রিডাকশন একই সাথে ঘটে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? দ্রুত বলো, এখন আমি তোমাদের দেখাবো যে এখানে আসলে কয়টা চক্র ঘটে, কিভাবে ঘটে। 5 to 10 মিনিটসের মধ্যে আমি পুরো ডিটেল শেষ করে দেবো ইনশাল্লাহ। চার্জার নিয়ে এসো তো দ্রুত। হ্যাঁ, এইটার। যখন তোমরা পড়বা, পড়ার সময় চেষ্টা করবো বইতে কি বলা আছে। তুমি যদি প্রত্যেকটা শব্দের দিকে একবার তাকাও, তাহলে তোমার কিন্তু এই জিনিসটা নিয়ে আর পড়তে হবে না। এই যে আমি আজকে ক্লাস নিলাম, অনেকেই আসছো যারা আমার মতো গাধা ছিল। আমি স্টুডেন্ট অবস্থায় কিন্তু খুব ইডিয়ট লেভেলের ছিলাম। তো আমার কেন জানি মনে হচ্ছে যারা আমার মতো ছিল, তারা ক্লাসটা করার পর তাদের কি মনে হবে যে আমি কিছু নতুন জিনিস শিখলাম। এইভাবে ভাবতে হয়, চিন্তা করতে হয়। পুরো পড়ার মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমি বলিনি একটা জিনিস মুখস্থ করো, বলছি প্রত্যেকটা শব্দের মধ্যে, প্রত্যেকটা অর্থের মধ্যে ঘটনা তুমি খুঁজে বের করতে পারবা। তাহলে পড়ার সময় আসলে এইভাবেই পড়তে হয়। তাহলে কোশ্চেন তোমাকে যেমনি করুক, তোমাকে কেউ আটকাইতে পারবে না। তোমরা আমাকে বলো তো, এটিপি কখনো তোমাদের আর পড়তে হবে? এই যে আমি পুরো প্রক্রিয়াটা দেখাইলাম, এই প্রক্রিয়াটা কি আর তোমাদের কখনো মুখস্থ করতে হবে কিনা? এখন যদি আমি এই জায়গাটা দেখাই, তাহলে তোমাকে আর কখনোই মুখস্থ করতে হবে না। ইন্টারমিডিয়েটের জন্য তুমি মিনিমাম 5% জেনে ইন্টারে চলে যাচ্ছ। কত পার্সেন্ট? 5%, বাট নিখুঁত 5%, যে এটার জন্য তোমার সুবিধা হবে। রোড ম্যাপ শিখে ফেলছো। ওকে, তোমাদের একটা গুড নিউজ আছে। জাস্ট ক্লাস শেষের সাথে সাথে আমি বলে দিব। আমি শুধু এখন দেখাবো যে জারণ বিজারণ কিভাবে ঘটে, সরি সালোক সংশ্লেষণ কিভাবে ঘটে। এটা খুব দীর্ঘ একটা প্রসেস। দেখো, তুমি কার্বন ডাই অক্সাইড নিছো, তুমি কিন্তু জানো না যে কার্বন ডাই অক্সাইড থেকে কেমনে গ্লুকোজ বানাবা। তুমি পানি নিছো, তুমি কিন্তু জানো না পানি থেকে তুমি কিভাবে অক্সিজেন বানাবা, বা পানি থেকে কিভাবে এটাকে রান্নায় সাহায্য করবে। তুমি কিচ্ছু জানো না। তাহলে তোমাকে কাজ করতে হবে। বলো তো, পানিকে যদি আমরা সাইজ করতে চাই, তাহলে কেমনে সাইজ করবো? ছুরি দিয়ে পানিকে কাটা যায়? যায় না। কিন্তু পানিকে সাইজ করতে গেলে আমরা একটা কাজ করতে পারি, আগুন লাগাই দিতে পারি। পানির নিচে আগুন লাগাই দাও, তাহলে মাছগুলো হয়ে যাবে, গাছে উঠবে। বলো তো, পানিকে সাইজ করতে গেলে কি করতে হবে? তুমি যে সালোক সংশ্লেষণে সূর্যের ব্যবহার করলে না, তখন সূর্যটা আসলে পানির উপরে যায়। ওকে, তাহলে দেখো, সূর্য আগে পানিতে কাজ করে, দেন পানিতে কিছু একটা উৎপন্ন হয়। ধরা যাক এগুলো উৎপন্ন হয়েছে, এগুলো এর উপর কাজ করে। এ তখন কি উৎপন্ন করে? গ্লুকোজ। তাই তো? তাহলে বলো তো, ঘটনাটা আসলে কোন দিক থেকে শুরু করা উচিত? পানি দিয়ে শুরু করা উচিত, তারপর আমাদের কার্বন ডাইঅক্সাইডে গিয়ে শেষ করা উচিত, তাই তো? কারণ এটা হয়ে গেলে আমরা গ্লুকোজ পেয়ে যাব। তাহলে পানির ঘটনাটা ঘটাই। তোমরা আমাকে বলো তো, সূর্য থেকে যদি পানির ঘটনাটা ঘটাইতে যদি সূর্য লাগে, পানির অংশটুকুতে যদি সূর্য লাগে, তাহলে আমরা বলতে পারি সালোক সংশ্লেষণের দুইটা পার্ট আছে। দেখো, এই পার্টে
সূর্য লাগে, বাট এই পার্টে দেখো সূর্য লাগে না। কয়টা পার্ট আছে সালোক সংশ্লেষণের? 2টা পার্ট। তাহলে এইটার নাম হলো, এই পার্টটুকুর নাম হলো আলোক পর্যায়। আলো লাগে, সূর্যের আলো লাগে, আলোক পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আলোর উপর নির্ভরশীল এই পর্যায়টুকু। আলো ছাড়া পানি জীবনেও কাজ করতে পারো না। পানিকে যদি কিছু না করতে পারো, সাইজ যদি না করতে পারো, জীবনেও তুমি কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ বানাইতে পারবে না। তাহলে এই পার্টটুকুর নাম কি রাহাত? এই পার্টটুকুর নাম কি? এটা হলো আলো নিরপেক্ষ পর্যায়, রাইট? আলোক নিরপেক্ষ পর্যায় মানে কি? আলো আসুক না আসুক তার কোনো টাইম নেই। তো যেহেতু আলো লাগছে না, এটাকে মাঝে মাঝে বলা হয় ডার্ক ফেজ। ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায়। ওকে, তাহলে বলো তো সালোক সংশ্লেষণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সালোক সংশ্লেষণ 2 ভাগে ভাগ করতে পারি। একটি হলো আলোক পর্যায়, আর একটি হলো আলোক নিরপেক্ষ পর্যায়। ওকে, 2টা পার্ট। তাহলে আমরা প্রথমে আলোক পার্টটুকু নিয়ে আলোচনা করব। তো আমি একটু এই জিনিসগুলো মিশাই দিই। বুঝতে তো পারছো তাই না? হ্যাঁ, আমরা পানির উপর আলো দিব, পানিটা কিছু একটা তৈরি করবে যেগুলো কার্বন ডাইঅক্সাইডকে সাহায্য করে গ্লুকোজ বানাতে। দেখো, পানির উপর আমরা কি দিলাম? আলো দিলাম। ওকে, আলো দেওয়ার সাথে সাথে পানিটা কি হয়? ভেঙে যায়। পানিটা কি হয়? ভেঙে যায়। ওই যে ক্লোরোফিলের কথা বলছিলাম না আমি? তাহলে সূর্যের আলো লাগে না, এখানে ক্লোরোফিল লাগে। কারণ সূর্যের যে আলোটা আসে, ক্লোরোফিল ওটাকে গ্রহণ করে, করে পানিটাকে সাইজ করে। ক্লোরোফিলের কাছে আসে, ক্লোরোফিল পানিটাকে সাইজ করে। তখন পানি কিছু একটা উৎপন্ন করে। কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে, আর এটিপি উৎপন্ন করে, এনএডিপি উৎপন্ন করে। এই যে দেখো, অক্সিজেন প্রোটনকে একসাথে যুক্ত করো, তাহলে পানি হয়ে যায়। তাহলে এই 2টা কি? অক্সিজেন আর প্রোটনকে যুক্ত করলে কিন্তু পানি হয়ে যাচ্ছে। তাহলে এই 2টা কি? এই 2টা হলো শক্তি। ক্লিয়ার? লুক, তাহলে পানির উপর আলো পড়লে কি হয়? অক্সিজেন উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, এনএডিপি উৎপন্ন হয়, প্রোটন উৎপন্ন হয়, তাই না? তাহলে দেখো, এই অক্সিজেনটা কোথায় যায়? বায়ুমণ্ডল। তাহলে আমাকে বলো তো, সালোক সংশ্লেষণের সময় যে অক্সিজেনটা উৎপন্ন হয়, আমরা যেটাতে শ্বাস নিচ্ছি, এইটা কোত্থেকে আসলো? কার্বন ডাইঅক্সাইড থেকে আসলো না পানি থেকে আসলো? পানি থেকে আসলো। বুঝতে পারছো এবার? পানি খেয়ে আমরা আমাদের কোষগুলোকে সজীব রাখি, পানি উদ্ভিদ খেয়ে আমাদের অক্সিজেন দেয়। তাহলে অনেকেই জানতো যে কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ নিয়ে ওইটা থেকে অক্সিজেন বানায় দেয়। ভুল জানতা। আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি প্রিয় স্টুডেন্ট। এই যে দেখো, পানি যখন আলোর সাহায্য নিয়ে পানিটাকে ভেঙে ফেললো, এই ব্যাপারটাকে কি বলবো আমরা? ফটোলাইসিস। কি বললাম? ফটোলাইসিস। লুক, ফটো শব্দের অর্থ হলো আলো, লাইসিস শব্দের অর্থ হলো ভেঙে ফেলার প্রক্রিয়া। এই যে ওসিস মানে প্রক্রিয়া, ভেঙে ফেলার প্রক্রিয়া। তাহলে আমাকে বলো তো, হোয়াট ইজ ফটোলাইসিস? তোমরা বলবা আলো দ্বারা
কোনো কিছু ভেঙে ফেলার প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। তাহলে এখানে কি করলো, ওয়াটারের ফটোলাইসিস ঘটলো। তাহলে এটাকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার, পানির ফটোলাইসিস। আরও কত পড়াবো, কারণ একটার পর একটা তো ইনফরমেশন আসতেছে। প্রিয় স্টুডেন্ট, ফটোলাইসিসের আর একটা বাংলা আছে, এটার নাম হলো পানির, আমি একবারে লাস্ট মোমেন্টে আসছি, সালোক বিভাজন। এই দেখো পানিটাকে আমরা বিভাজন করলাম কি দ্বারা, আলো দ্বারা। ঠিক আছে, তাহলে বলো তো আলোক পর্যায়ে কি ঘটে, আলোক পর্যায়ে পানির ফটোলাইসিস ঘটে, আলোক পর্যায়ে কি ঘটে, পানির সালোক বিভাজন ঘটে, একই কথা। ওকে, কি দ্বারা ঘটে, সূর্য থেকে যে আলোটা আসে বা ফোটন আসে, এই ফোটন দ্বারা। এই ফোটন কোথায় আসে, ক্লোরোফিলে। ক্লোরোফিল কি করে, পানিটাকে ভেঙে এটা করে ফেলে, কি উৎপন্ন করে, অক্সিজেন। অক্সিজেনটা বায়ুমণ্ডলে চলে যায়, আর এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা কি করে, এই শক্তিটা করে কি, এই যে কার্বন ডাইঅক্সাইডটাকে এসে গ্লুকোজে পরিণত করে। এবার বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো? প্রিয় স্টুডেন্ট, আশা করছি সবাই বুঝতে পেরেছ। এখন শুধু আমি দেখাবো যে কার্বন ডাইঅক্সাইডটাকে এই শক্তিগুলো কিভাবে গ্লুকোজ বানায়। ক্লাস শেষ। বলো, আমি কি লাস্ট মোমেন্টটা দেখাবো সবাইকে? তোমাদের কার কার খুব কষ্ট হইতেছে? এটা শেষ করে আরও একটা ক্লাস, এইচএসসির ক্লাস। তো যারা আজকে এইচএসসির ক্লাস করছো তারা দীর্ঘ ক্লাস করতে হবে। শনিবারে সাধারণত আমি কোনো কাজ করি না, আমি অনেক কাজ করি, বাট শনিবারটা সারাদিন ফ্রি। তো শনিবারে আজকে ক্লাস নিচ্ছে, আমার খুব ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে যে আমি আমার রুলসের এগেনস্টে কাজ করছি। থ্যাংক ইউ, তোমরা ক্লাস করছো, আমি খুশি হয়েছি। এখন আমি তোমাদের শুধু দেখাবো যে পানিটাকে সালোক বিভাজন করার পর তুমি অক্সিজেনটাকে বাইরে পাঠিয়ে দিলা, শক্তিটা রাখলা, এই শক্তিটা দিয়ে কি করবা, কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে গ্লুকোজ বানাবা। ওকে, তাহলে আমরা এখন দেখবো এখানে কি ঘটনা ঘটে। তাহলে আমরা কোন পর্যায়ে শেষ করলাম, আলোক পর্যায়ে, তাই তো রাত। এবার যাবো আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে, যেখানে আলোর প্রয়োজন পড়ে না। ওকে, যেখানে আলোর প্রয়োজন পড়ে না, বাট আলোর প্রয়োজন না পড়লেও এই ঘটনাটা ঘটাতে হলেও কিন্তু এখানে আলোর প্রয়োজন পড়ছিল। তাহলে এখানে তুমি যদি আলো না নিয়ে আসতে পারতা, এই জিনিস উৎপন্ন হতো না। এই জিনিস যদি উৎপন্ন না হতো, তাহলে এখানে এসে তুমি কিছু করতে পারতো না। এখন তাহলে আমাকে বলো তো, সালোক সংশ্লেষণের জন্য পানি লাগবে কিনা? তাহলে শীতকালে কেন সালোক সংশ্লেষণ কমে যায়, উদ্ভিদের বৃদ্ধি হয় না? বলো তো এবার। কারণ শীতকালে বায়ুমণ্ডলে পানি থাকে না, শীতকালে মাটিতে পানি কমে যায়। পানি যেহেতু কমে যায়, সূর্যের আলো অলরেডি কিন্তু কুয়াশার জন্য আসতে পারেই না, বন্ধ হয়ে গেছে। আর যদিও আসে, দেখে গাছ ঠিক আছে, কিন্তু গাছের পাশে পানি নাই। পানি যদি না থাকে, তাহলে সূর্য জীবনে এই শক্তি উৎপন্ন করতে পারবে না। এই শক্তি যদি উৎপন্ন না করতে পারে সূর্য, তাহলে সূর্য গাছকে বা উদ্ভিদের গ্লুকোজটাও তৈরি করতে পারবে না। উদ্ভিদ যদি তৈরি করতে না পারে একটা গাছ, শুধুমাত্র পানির অভাবে শীতকালে, তখন গাছের বৃদ্ধিটা থেমে যায়। গাছের বৃদ্ধি যেহেতু থেমে যাচ্ছে, তখন গাছ দেখতেছে আমার পাতাগুলো কাজে লাগতেছে না, তাই না? পানি যেহেতু নাই, পাতা কাজে লাগতেছে সালোক সংশ্লেষণের জন্য? লাগছে না। বাট পাতার কোষগুলো কি করতেছে, যা শক্তি সঞ্চিত ছিল ওগুলোকে খেয়ে ফেলতেছে, কারণ আগে তো সে কিছু গ্লুকোজ তৈরি করে রাখছিল। তাহলে শীতকালে সঞ্চিত গ্লুকোজগুলো উদ্ভিদ খাওয়া শুরু করে। দেখে পাতা তো এমনি কাজ করে না, উল্টা পাতারে আমি রাখছি, তারা আমার সঞ্চিত খাবার খেয়ে ফেলতেছে, এই জন্য পাতাগুলোকে সে ঝরিয়ে দেয়। কি করে? পাতাগুলোকে সে ঝরিয়ে দেয় শীতকালে। এবার বুঝতে পারছো? যে পাতা তাকে বাঁচিয়ে রাখছে, যে পাতা একদিন তাকে শক্তি দিচ্ছে, যে পাতা গ্লুকোজ তৈরি করে দিছিল, সে সঞ্চিত করে রাখছে, আজকে বিপদের দিনে সেই পাতাকে সবার আগে গাছ থেকে ঝরিয়ে দিচ্ছে। তাহলে আমরা কিছু খারাপ মানুষ আছি না পৃথিবীতে, বিশাল সংখ্যক। গাছও মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়, গাছের চরিত্র খারাপ, তাই তো? ওকে, প্রিয় স্টুডেন্ট, একটু দেখাই। এই শক্তিটা আছে না এখানে, রাত, অক্সিজেন তো চলে গেছে, এই এটিপি এনএডিপি যেটা আছে, এই শক্তিটা কিন্তু সরাসরি কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হয় না। কি হয়, উদ্ভিদে কিছু চক্র ঘটে। এটা একটি চক্র, এই যে শক্তিগুলো আসতেছে চক্রে,
এই চক্র থেকে একটু অন্যভাবে দেখাই। কার্বন ডাইঅক্সাইডটা যখন গ্লুকোজ হয় তখন উদ্ভিদে কিছু এরকম চাক্রিক বিক্রিয়া ঘটে। ধরো যাক এটি একটি বিক্রিয়া ঘটতেছে, হ্যাঁ, এই শক্তিটা এসে কি করে, এই চক্রটাকে চালায়। তাহলে যে শক্তিটা উৎপন্ন করেছিলাম এই শক্তিটা দ্বারা আমরা এই চক্রটাকে চালাই। এটা একটা প্রি এক্সিস্টিং চক্র, প্রি এক্সিস্টিং সাইকেল, আগে থেকেই ছিল। এখানে কি হয়, এই যে কার্বন ডাইঅক্সাইডটা এসে এখানে প্রবেশ করে, তাই না? একটা জিনিস খেয়াল করতো, কার্বন ডাইঅক্সাইডে কয়টা কার্বন? একটি কার্বন। গ্লুকোজে কয়টা কার্বন? 6টি কার্বন, তাই না? তার মানে একটা কার্বন ডাইঅক্সাইড জীবনেও একটা গ্লুকোজ তৈরি করতে পারবে না 6 কার্বনের। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখানে আসতেছে, চক্রে প্রবেশ করছে, আরেকটা আসতেছে, চক্রে প্রবেশ করতেছে, আরেকটা আসতেছে, চক্রে প্রবেশ করতে 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 6টা নিয়ে একটা গ্লুকোজ, 6টা নিয়ে একটা গ্লুকোজ। বুঝতে পারছো এবার? বাট এই চক্রটা যদি না থাকতো তাহলে তুমি জীবনেও কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ বানাতে পারতো না। তাহলে বলো তো এই চক্রগুলো কেন লাগে? গ্লুকোজ তৈরির জন্য চক্র লাগে। তাহলে 3 ধরনের চক্র আছে। একটি হলো C3 চক্র, একটি হলো C4 চক্র, আর একটি হলো ক্যাম চক্র। C3 মানে হলো ক্যালভিন চক্র, C4 মানে হলো হ্যাস ও স্ল্যাক চক্র বিজ্ঞানীদের নামে, আর ক্যাম মানে হলো ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ওকে, এখানে হয়তোবা এটা একটি C3 চক্র, কার্বন ডাইঅক্সাইড আসতেছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। কোনো উদ্ভিদে না, C3 চক্র না, এটা আরেকটা চক্র ঘটতেছে এখানে, ওটার নাম হলো C4 চক্র, এখানে ঘটতেছে। কার্বন ডাইঅক্সাইড আসতেছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে না। কোনো উদ্ভিদে দেখা যাচ্ছে এই দুইটা চক্রের একটাও নাই। তো ওই উদ্ভিদে কি হচ্ছে? অ্যাসিড মেটাবলিজম হয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে ঘটনা আর কি। ওগুলো কিন্তু আলাদা আলাদা উদ্ভিদে আলাদা আলাদা ঘটনা, আলাদা আলাদা ঋতুতে আলাদা আলাদা ঘটনা। ওকে, এটা ইন্টারে গেলে শিখতে পারবা, খুব ডিটেল আছে ইন্টারে। আচ্ছা, এবার আমরা একটু বলি এই চক্রটার নাম কেন C3 চক্র। কারণ এখানে একটু ছবিটা দেখাই আমি তোমাদের, এই চক্রটা আর কি C3 চক্র। ওকে, তো এই যে এখানে এসে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতেছে, এই যে এখানে কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ, দেখা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এই চক্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতেছে, নিচে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে ঘটনা। প্রিয় স্টুডেন্ট, কার্বন ডাইঅক্সাইড আছে 1 কার্বন, এই যে এখানে রাইবুলোজ অমুক তমুক, আমি পুরো নামটা বলছি না, রাইবুলোজ বলে একটা শর্করা থাকে, তার হচ্ছে কয় কার্বন? 5 কার্বন। বুঝতে পারছো? তো এবার দেখো তো, এই চক্রটা এদিকে যাচ্ছে, এই চক্রটা এদিকে যাচ্ছে। এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড আসছে 1 কার্বন, রাইবুলোজের 5 কার্বন, এসে এরা কি করবে? 6 কার্বনের একটা যৌগ উৎপন্ন করলো। এই 6 কার্বনের যৌগটা খুব অস্থায়ী, ভেঙে দেখো এই যে এখানে 3 কার্বনের একটা যৌগ উৎপন্ন করলো। তাহলে 3 কার্বন হলে কয়টা হবে? 2টি, তাই না? তো এটা ধীরে ধীরে আগাবে, এটা অন্য আরেকটা জিনিসে পরিণত হবে, ওইটা আরেকটা জিনিসে পরিণত হবে, একটা গ্লুকোজ বের হয়ে যাবে। এইটার একটা হাফ গেল গ্লুকোজ হয়ে, আর একটা হাফ আসলো এই যে এদিকে, এই যে আবার ওটা রাইবুলোজে পরিণত হলো। আরেকবার বলি, এটি একটি চক্র, C3 চক্র। C3 চক্রের মধ্যে রাইবুলোজ বলে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে। শর্করাটা আগাইতেছে, কার্বন ডাইঅক্সাইড এসে তার একটা কার্বন দিল, তাহলে একটা 6 কার্বনের যৌগ উৎপন্ন হলো, অস্থায়ী যৌগ। অস্থায়ী মানে কি? এটা তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে যায়। এই যে ভেঙে গেল, যেহেতু 2 ভাগ হয়ে গেছে, তাহলে আমরা 2টা পাবো। তো 3 কার্বন বিশিষ্ট 2টা পাবো। দেখো 6টা কার্বন হয়েছে কিনা। প্রিয় স্টুডেন্ট, এই যে 3 কার্বন বিশিষ্ট যে যৌগটা পাই, এর নামের জন্যই, 3 কার্বনের জন্য এটার নাম হলো C3, অর্থাৎ 3টি কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন হয় বলেই এই চক্রের নাম হলো C3 চক্র। 3 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন হয় বলে এর নাম C3 চক্র। বাট এখানে তো উৎপন্ন হয়েছিল কি? 6 কার্বন বিশিষ্ট, তাহলে কেন আমরা এটাকে C6 বললাম না? আর এই পাগলাটা উৎপন্ন হওয়ার সাথে সাথে ভেঙে গেছে, এটা আনস্টেবল, অস্থায়ী। তাহলে এইটাই হলো স্থায়ী। তাহলে C3 চক্রে প্রথম স্থায়ী পদার্থ যেটা, তার নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। বইয়ের মধ্যে আছে, দেখবা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন, এবং এটা স্থায়ী, এটা সহজে ভাঙে না, এই জন্য এটার নাম হলো C3 চক্র। ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3টা কার্বন থাকে। ওকে,
প্রিয় স্টুডেন্ট, এটা তোমরা C3 চক্রের কথা বললাম। এরকম আরেকটা চক্র আছে, এরকম আরেকটা চক্র আছে, বুঝছো? একটা পাতার মধ্যে দুইটা পার্ট থাকে। তো এখানে একটা যৌগ আছে পাইরুভিক অ্যাসিড, ওইটা এখান থেকে এই পাশে যায়, এই যে রাস্তাটা পার হয়ে এখানে আসে, এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, মানে জাস্ট নিজেকে চেঞ্জ করতেছে। এই যে দেখো, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আসলো, এখানে প্রবেশ করলো। যেই না কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো, অমনি এখানে একটি 4 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়, তার নাম হলো অক্সালিক অ্যাসিড। কি? অক্সালিক অ্যাসিড। তাহলে বলো তো এটি কি চক্র? C4 চক্র। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আসছে, আর একটা যে যৌগের সাথে যুক্ত হয়ে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ একটা উৎপন্ন করেছে, এর নাম হলো অক্সালিক অ্যাসিড। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড চক্র কিংবা C4 চক্র। দেখো এটা ভেতরে ধীরে ধীরে যাচ্ছে, অক্সালিক অ্যাসিডটা এখানে হয়ে যায় ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডটা এই পাশে আসে, এই যে ম্যালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা তো ঢুকে গেছে আগে, তাই না? তো এখানে এসে দেখো কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিয়েছে, দিয়ে এই যে একটা চক্রের মধ্যে প্রবেশ করছে, এটার নাম আবার C3 চক্র। এই যে দেখো গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, দেখছো? তো যে পার্টটুকু এদিকে গেল কার্বন ডাইঅক্সাইডটা, আর বাকি পার্টটুকু আবার এখানে গেল, আবার সেইখানে যায়, শুধু ঘোরে এরা। তাহলে এই জিনিসটা তুমি যদি এখানে বসাও, তাহলে এটা C4 চক্র। ওকে, তাহলে আমি এখন তোমাদের প্রশ্ন করি, আমার আজকের ক্লাস শেষ। তোমরা কি সবাই বুঝতে পেরেছো আমি ক্লাসে কি আলোচনা করেছি? আমি এটা একটা কুইক রিভিউ দিব, তো তোমরা আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এটা কি অক্সালিক অ্যাসিডের কথা ছিল বইতে? বোটানি বইটা দাও তো। আমাদের ইন্টারের বোটানি বই। দেখি দেখি, এটা ছোট ভুল করেছি একটা ইনফরমেশনে, আমি ইনফরমেশনটা কারেকশন করে দিচ্ছি। ও সরি, আমি ভুলে বলেছিলাম হচ্ছে যে এটা অক্সালিক অ্যাসিড, এটা আসলে হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। ক্লিয়ার? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, 4টা কার্বন থাকে। আচ্ছা, আমি আবার বলি, সালোক সংশ্লেষণের জন্য আমাদের লাগে কার্বন ডাইঅক্সাইড আর লাগে পানি। কার্বন ডাইঅক্সাইড লাগে আর পানি লাগে। পানিকে ভাঙে সূর্য, তাহলে পানিকে সূর্য দ্বারা ভাঙাকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন। পানিকে যদি সূর্য দ্বারা আমরা ভাঙি, তো এখান থেকে অক্সিজেন উৎপন্ন হয়, এটা বায়ুমণ্ডলে চলে যায়, এখান থেকে শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটা আমরা কী করি? কার্বন ডাইঅক্সাইডকে একটা চক্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা প্রবেশ করাই দিই, এই শক্তিটা আমরা ওই চক্রের উপর কাজ করাইলে আমরা এখান থেকে গ্লুকোজ পাই। খেয়াল করো, শক্তিটা কিন্তু ওই চক্রটা চালায়, ওই চক্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। তো এই শক্তি তুমি যদি না নিয়ে আসো, তাহলে পানিকে তুমি যদি না ভাঙো শক্তি পাবে না, শক্তি না পাইলে তুমি এই চক্রটা চালাতে পারবে না। এই জন্য পানির উপস্থিতি যদি না থাকে, তাহলে এই চক্রগুলো চলে না, চক্র না চললে গ্লুকোজ উৎপন্ন হয় না, উদ্ভিদও বাঁচতে পারে না। ওকে, তো এই চক্রটা ডিফারেন্ট হতে পারে। এই চক্রের নাম C3, এই চক্রের নাম C4, এই চক্রের নাম ক্যাম হতে পারে। C3 মানে হচ্ছে কার্বন 3 নামক একটি যৌগ উৎপন্ন হয় এই চক্রের মধ্যে।
কখন? যখনই যে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করলো, এখানে একটা কোনো রাসায়নিক পদার্থ ছিল, কার্বন ডাইঅক্সাইড এবং রাসায়নিক পদার্থ মিলে এই যে একটা যৌগ উৎপন্ন করলো, এটা হলো 3 কার্বন বিশিষ্ট। যদি ওকে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটার নাম হলো C3 চক্র। মাঝে মাঝে এটা কেমন হতে পারে? এইরকম একটা চক্র হতে পারে। এই যে এখানে একটা চক্র চলছে, তাহলে এখানে পাইরুভিক অ্যাসিডটা এই পাশ থেকে এখানে আসে, এখান থেকে নিচে নামে, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হলো কার দ্বারা? এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডটা এখানে যুক্ত হয় বলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন। এটা 4 কার্বন, বুঝতে পারছো রাহাত? তো 4 কার্বন যেহেতু, তাহলে এই চক্রটার নাম হলো C4 চক্র। এইটা আবার এই পাশে আসে, এই পাশে এসে যে কার্বন ডাইঅক্সাইডটা যে এখানে নিল, তাই না, ছেড়ে দেয়, এই চক্রে চলে যায় কার্বন ডাইঅক্সাইড, সে আবার এই যে এখানে গ্লুকোজ উৎপন্ন করে। তো এক পার্ট কার্বন ডাইঅক্সাইড এখানে ছেড়ে দেয়, আর মেইন পার্টটা আবার এই যে এখানে যায়, গিয়ে ও জাস্ট ঘোরাঘুরি করে। ও জাস্ট এই পাশে কার্বন ডাইঅক্সাইডটা আসলে ধরে ধরে নিয়ে এসে যেখানে ঢোকা দেয়, ধরে নিয়ে এসে যেখানে ঢোকা দেয়, গিয়ে নিয়ে এসে ধরে ঢোকা দেয়, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই গ্লুকোজটা সারা দেহে বহন করছে পরিবহন টিস্যু। তাহলে এর নাম C4। ক্যাম ভিন্ন জিনিস, ক্যাম নিয়ে আপাতত জানার দরকার নেই, খুবই জটিল একটা জিনিস, এটা ইন্টারমিডিয়েটে গেলে শিখবা। তো তোমরা আমাকে যে প্রশ্নের উত্তর দিবা সেটা হলো, একটি প্রশ্ন করবো আমি, কেউ কাউরে দেখবা না, কপি করবা না। আলোক পর্যায়, ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায়, এটি হলো সালোক সংশ্লেষণের 2টা পার্ট, তাই না? এটা আগে ঘটে, এটি পরে ঘটে। এখানে আমাদের গ্লুকোজ উৎপন্ন হয়, এখানে কি হয়? পানির ভাঙন হয়, তাই না? তো তোমরা আমাকে বলো তো, আলোক পর্যায়ে চলার জন্য 1 নম্বর প্রশ্ন, ক, আলোক পর্যায় কখন ঘটে? দিনে নাকি রাতে? খ, অন্ধকার পর্যায় কখন ঘটে? দিনে নাকি রাতে? খুব দ্রুত আমাকে এটার উত্তর দাও। আলোক পর্যায়টা কখন ঘটে, অন্ধকার পর্যায়টা কখন ঘটে? দ্রুত বলো। যাক, শেষ পর্যন্ত তোমাদের মতো ব্রিলিয়ান্টদের আমি আটকাতে পেরেছি। এই স্মৃতিটা নিয়ে আমি আজকে চলে যাচ্ছি। তোমাদের আরেকটা ক্লাস হবে, আরেকটা ক্লাস নেক্সট শনিবারে। সেটা হলো, দেখো, দিনের বেলা সূর্যের উপস্থিতিতে পানি ভাঙে, তাই না? তো এটা যদি রাতে ঘটে, তাহলে আমরা কি বলতে পারি যে সালোক সংশ্লেষণ রাতে ঘটে। সালোক সংশ্লেষণ কি কোনো রাতে ঘটে? এটাও দিনে ঘটে, বাট এখানে শুধু সূর্যের আলোটা লাগে না। আমার গায়ে সূর্যের আলো পড়ছে, আমার হয়তো লাগছে না, পড়ুক ওর মতো, আমি আমার মতো কাজ করি। কিছু বুঝতে পারছো? এইটা দিনের বেলা ঘটে, কারণ সূর্যের আলো লেগে পানিকে ভেঙে শক্তি উৎপন্ন হতে হয়। এটা যখনই ঘটে অটোমেটিকলি এই পার্টটুকু ঘটে, এটাও দিনের বেলাতেই ঘটে। অন্ধকার পর্যায় মানে, এটা একটা সময় বলা হতো অন্ধকার পর্যায়, এখন আর বলা হয় না। এখানে বলা হয় আলো দরকার নাই পার্ট, আলো দরকার নাই পার্ট। একটু শুদ্ধ ভাষায় যদি বলো, তার নাম হবে আলোক নিরপেক্ষ পর্যায়। বুঝতে পারছো? এও দিনের বেলা ঘটে, বাট তার জাস্ট আলো লাগে না। আলো কখন লাগছে? এই পার্টে লাগছে। তাহলে রাতে কিন্তু কখনোই সালোক সংশ্লেষণ ঘটে না। যারা এখানে রাতে দাগাইছো, তাদেরকে ফাঁসিতে চড়ালেও রাগ কমবে না আবার। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।